মির্চি বাংলা প্রেজেন্টস প্রেম.com। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম মির্চি বাংলা কোনোভাবেই স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশনকে সাপোর্ট বা প্রমোট করে না। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com-এ আজকে শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পল গাঙ্গুলির লেখা ফুল ফুটবে। প্রেমের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হল কিছু না পেয়েও কিছু পাওয়ার আশা। আর এর মধ্যে দিয়েই কখন যেন স্যাক্রিফাইস এসে প্রেমের হাত ধরে নেয় শক্ত করে। এমন সুন্দর এক ইমোশনের একটা ছোঁয়াচে ভাব রয়েছে, চর্চা করতে বসলে তা আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই নিয়েই আজকের গল্প। প্রেমের তল পাওয়া কঠিন, তবুও চেষ্টা করলাম। ভালো মন্দ শ্রোতার বিচার। ঘরে তখন পিন পড়লেও কানের পর্দা ফেটে যাবে। সতীশ মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কাউকে কাজের ভার দেওয়ার আগে যাচাই করে নিতে হয়, আদৌ পারবে তো? সে চর নয় তো? মেয়েটির বয়স মেরে কেটে বছর 20। এই মুহূর্তে একে দলে নেওয়া বা না নেওয়াটা নির্ভর করছে আগামী 15 মিনিট সে কি করে তার উপর। সতীশ মেয়েটির দিকে তাকিয়ে গলার স্বরে উত্তাপটা আরেকটু বাড়িয়ে বলল, তোমার মতো 1000 জন এই কাজের জন্য ভিড় জমিয়ে বসে আছে। সবার মুখে একটাই কথা, কাজ করতে চাই। এটা কি কলেজ পাড়ার ফাউল কাটলেট নাকি? কি জন্য তোমায় দলে নেব আর কেন এই মুহূর্তে দূর দূর করে দেব না সেটা বলতে পারো? মেয়েটা শাড়ির একটা কোনা আঙুলে পাক খাইয়েই ছেড়ে দিচ্ছিল। দূর দূর করে তাড়িয়ে দেওয়ার কথায় তার চোয়ালের হাড়টা একটু শক্ত হলো। মেয়েটা তেজ আছে, সতীশের চোখ এড়ালো না সেটা। মনে মনে তারিফ করলেও মুখের ওই প্রচণ্ড রাগী ভাবটা ধরে রাখল। এতক্ষণে গোটা ঘর আর ঘরে থাকা লোকগুলো তার গলার আওয়াজ শুনল। একটু লজ্জার আভাস থাকলেও পরিষ্কার কাটা কাটা উচ্চারণে বলল, আমি ভালো ছবি আঁকতে পারি। কোনো জিনিস মিনিট 5-10 দেখলেই সেটা এঁকে ফেলতে পারি। আমি সাজিয়েও দিতে পারি খুব সুন্দর। আমি সাজিয়ে দিলে কেউ টের পাবে না লোকটা আসলে কে। সতীশ এবার দ্বিগুণ আক্রোশে খেঁকিয়ে উঠল। সাজগোজ করে কি নাটক করতে নামবো আমরা? আর 5-10 মিনিট সময় দেওয়ার বিলাসিতা দেখাতে পারবো না বাপু। কুমুদ, ব্রহ্ম, এই মেয়েটা যেখান থেকে এসেছে সেখানে পৌঁছে দিয়ে আয়। আর এরকম অহেতুক নষ্ট করার মতো সময় আমার নেই। মেয়েটি এবার মুখ তুলল। কুমুদ বা ব্রহ্মদাদা কেন? আমি নিজেই যেতে পারবো। মুখে মুখে কথা কইছো, যেতেই যখন পারবে তখন বিদায় হয়। এবার এক ফোঁটা গুণ নেই, যোগ দিতে এসছে যতস। সতীশ 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মুখটা ঘুরিয়ে আবার মেয়েটির দিকে তাকাতে গিয়েই দেখল তার গলার নলির কাছে একটা লিকলিকে ছোড়ার ফলা। মেয়েটা 1 সেকেন্ডের কম সময় সেটা শাড়ির ভাঁজের মধ্যে থেকে বের করে সতীশের গলায় ধরেছে। ঘরের বাকিরা কিছু করার আগেই মেয়েটা সেই একই রকম গলায় বলল, এক্ষুনি আপনার গলার নলিটা নিজের হাতের মধ্যে এনে মাথায় ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে আপনার জায়গাটা নিয়ে নিতে পারি। নড়বেন না, ফলাটার সাংঘাতিক ধার, এফোড় ওফোড় করে দেবে। গর্ডন গ্যালাঘারকে মারতে হলে কোন রাস্তা দিয়ে এসে কোন রাস্তা ধরে বেরোতে হবে তার নকশাই শহরে আমার থেকে ভালো কেউ করতে পারবে না। নিজের দক্ষতার আরও পরিচয় দিতে হবে কি? দরজার পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসছিল ব্রহ্মজিৎ। সে জানে এই মেয়েটিকে, এই মেয়েটির দক্ষতা কি। সতীশ মাঝে একটু আড়ষ্ট হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, যথেষ্ট যথেষ্ট। এমন দক্ষ মানুষটির পরিচয় না জানাটাই তো অপরাধ। অপরাধ থেকে বেকসুর খালাস দিয়েই বলি, আমার নাম সুরঙ্গমা। যে সময়ের কথা, তখন এদেশে নিজের ইচ্ছে নিঃশ্বাস নেওয়ার জো নেই। বড় বাড়ির ছাদ থেকে উড়ে চলা ইউনিয়ন জ্যাক গিলে খাচ্ছে স্বাধীন চিন্তাধারা। কলেজ পাশ করে ব্রহ্মজিৎ টিউশন পড়াতো। এই নিয়ম কানুন সব পাশের বাড়ির সুরঙ্গমা ছিল তার প্রথম ছাত্রী।
কি আরে আস্তে আস্তে কাকে লসাগু গসাগু দিয়ে শুরু করে ডেভিড লিভিংস্টন হয়ে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের কথা দুজনেরই শিরায় শিরায় ওই ইউনিয়ন জ্যাক ছিঁড়ে টুকরো টুকরো করার আহ্বান জাগায়। বছর দেড়েক হল শহরে এক নতুন পুলিশ সুপারের আমদানি হয়েছে, গর্ডন গ্যালাহার। অত্যাচারী শব্দের প্রতিশব্দ হিসেবে তার নাম অনায়াসে বসানো যায়। বুঝ দিয়ে অহংকারটাকে দমন করা যায়। শহরের এক থিয়েটারে দেশাত্মবোধক নাটক মঞ্চস্থ হচ্ছে শুনে সে সদল বলে সেখানে হানা দেয়। প্রথমেই থিয়েটারে তালা পড়ে, কজন দর্শক দুধদার করে পালান। যে জনাদশেক ধরা পড়ে তাদের রাস্তায় ফেলে নির্দয়ভাবে চাপকানো হয়। গর্ডন গ্যালাহার শরবতে চুমুক দিতে দিতে হুকুম দেয়, Is that black chum over there your favorite? Sparing the cane and spoiling the monkeys? I'm going to teach these insects a royal lesson. Hear that, insects? Toma diger ehano shikha dibo je janmo janmantareo bhulibe na. শুধু চাবুক দিয়ে মেরেই শান্ত হয়নি, তাদের গালে এবং মাথায় কালো কালি দিয়ে কীট শব্দটি লিখে দেওয়া হয়। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা শহর। এর কিছুদিন পরেই শহরে আসে এক অজানা জ্বর। মানুষের জীবনের দাম পড়ে গেল হুড়মুড়িয়ে। রাস্তায় পড়ে থাকতে শুরু করলো মৃতদেহ। গ্যালাহার নিদান দিল, The police has the divine right to enter your homes and haul the people away for medical tests as it deems fit. অর্থাৎ যখন খুশি পুলিশ বাড়িতে ঢুকে খানা তল্লাশি করবে এবং টানতে টানতে নিয়ে যাবে। কাটা ঘা দিয়ে শান্ত হলো না গ্যালাহার। আবার নিদান দিল, এদেশের মানুষদের রাস্তায় প্রায় বিবস্ত্র হয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ইঁদুরের পরীক্ষার সময় কি উহারা জামা পরিয়া থাকে? ইহাতে লজ্জার কি আছে? ইতিমধ্যে গ্যালাহারকে হত্যা করার চেষ্টা হয়েছে বার তিনেক। দুবার তাঁদের মৃত্যু হয়েছে গ্যালাহারের গুলিতেই। একজনের ফাঁসি হয়। বছরখানেক আগেই স্ফুলিঙ্গ নামের একটি গোপন সমিতিতে যোগ দেয় ব্রহ্মজিৎ। তার অন্তর্ভুক্তি ওই তাত্ত্বিক পর্যায়েই ছিল, কিন্তু রোগ দমনের নামে নিপীড়নের পর ব্রহ্মজিৎ নিজে হাতে গ্যালাহারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে। আপাদ মস্তক ঢাকা দিয়ে ফাঁকা রাস্তার ধারে আঁকছিল মানুষটা। ফুটপাথের পাশের একটা দেয়ালে গর্ডন গ্যালাহারের মুখ, একটা শুয়োরের ধড়ে গ্যালাহারের মুখ। রাস্তার ওপাশ থেকে আসা দুজন পাহারাওয়ালা ওই দৃশ্য দেখে বাঁশিতে প্রবল ফুঁ দিয়ে লাঠি উঁচিয়ে তেড়ে আসে। মানুষটিও বিপদের আঁচ পেয়ে দৌড় দেয়। এই গলি ওই গলি বেয়ে যখন পাহারাওয়ালারা প্রায় তাকে ধরে ফেলেছে, তখনই একজোড়া হাত তাকে একটা অন্ধকার খুপড়ির মতো জায়গায় টেনে নেয়। মাথায় কানে চাপা দেয়া শালটা খসে পড়ে বেরিয়ে আসে একজোড়া টানা চোখ, আর এতটা দৌড়ে আসায় দ্রুত কাঁপতে থাকা ঠোঁট। যে হাত দুটো টেনে নিয়েছিল তার মুখটা অন্ধকারে ঢাকা। প্রবল বিরক্তি সহকারে ব্রহ্মজিৎ বলল, রাত দুপুরে রাস্তায় পাহারা থাকে জানিস না? তুই একেবারে বড় রাস্তায় দাঁড়িয়ে শুয়োরের ধরে ওই জানোয়ারটার মুখ বসাচ্ছিস। ধরা পড়লে কি হবে ভাবতে পারছিস সুরো? যাক বাবা, তুমি এই বিপদেও সুরো বলে ডেকেছ। ব্রহ্মদাদা, তুমি থাকতে তোমার সুরোকে ক্ষতি করবে গ্যালাঘারের ওই পোষা কুকুরগুলো। মানুষটা একটুও অবাক না হয়ে বলল, দাঁড়া দাঁড়া, চুপ কর। পাহারাওয়ালাগুলো ঘুরছে এখনো, ফাজলামি করিস না এখন। মিনিট খানেক লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে গেল পাহারাওয়ালাগুলো।
ব্রহ্মজিৎ একটু ভুরু কুঁচকে বলল, ভেতরের পাঁচিলের ফাঁক দিয়ে মাঠ পেরিয়ে বেরিয়ে যাব, বুঝলি? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সুরঙ্গমা ব্রহ্মজিতের হাতটা ছুঁয়ে বলল, তুমি না বলেছিলে সাবধানে থাকতে? সবসময় তুমি থাকবে না আমার সঙ্গে? এই তো এলে। ও তো কপাল জোরে। আমি এখান দিয়ে যাওয়ার সময় পাহারাওয়ালার বাঁশি শুনেই দাঁড়িয়ে দেখলাম কে একজন ছুটতে ছুটতে আসছে। দেখেই বুঝে গিয়েছি। সুরো, তুই তুই এসব করিস না। শোনো ব্রহ্ম দাদা, তোমার সুরো যা করেছে তোমায় দেখে করেছে। তুমি না শিখিয়েছ হৃদয়ের ডাককে অগ্রাহ্য করলে নিজেকে নিজেই অপমান করা হয়? আমার সুরো নয়, এসব বলিস না। লোকে কি ভাববে বলতো? কি ভাববে আমি কি করে জানবো? এ হয় না। আমার রাস্তাটা খুব কঠিন সুরো, আমার রাস্তাটা খুব কঠিন। তাহলে তোমার রাস্তা দিয়ে আমিও হাঁটবো। দেখো, তুমি আমার কথা বা আমার মনের ভাব স্বীকার করো বা না করো, আমার জেদ তুমি জানো। তুমি তোমার রাস্তায় আমায় না নিয়ে গেলে আমি কিন্তু তোমার পিছু নেব, ঠিক খুঁজে নেব তোমাকে। তোমায় তো আমি কিছু বলতে বলছি না, আমি শুধু মনের কথাটা জানাচ্ছি। কিন্তু কিছুই না। তুমি আমায় শিখিয়েছ বিপ্লবের মশালটা এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হয়। উদ্যোগে নামার আগে একটা আশা নিয়ে নামতে হয়, যে আশা বলে ফুল ফুটবেই। ফুল আমার ভাগ্যে ফুটুক না ফুটুক, গ্যালেঘরকে শিক্ষা দিতে পারলে এই শহরের মনে ফুল ফুটবে। আর আমি আজ নিজেকে প্রমাণ করেছি ওই শয়তানটার ছবি এঁকে। কথার ফাঁকেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল দুজনে। ব্রহ্মজিৎ সুরঙ্গমাকে বলল, বাড়ি ঢুকবি কি করে? কেন? পাঁচিল টপকে। খিড়কির দরজা খোলা রেখেছি। ঠিক আছে, যা তবে। পাঁচিলের ওপর অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে উঠে এক গাল হেসে সুরঙ্গমা বলল, শোনো, তোমার সুরো থুড়ি এই সুরঙ্গমা কিন্তু তোমায় ছাড়বে না সহজে। তোমার রাস্তায় আমি হাঁটবই। এই ঘটনার পরই ব্রহ্মজিতের সাথে স্ফুলিঙ্গে যোগ দেয় সুরঙ্গমা। প্রথম দর্শনে নেতা সতীশকে ধরাশায়ী করে। ব্রহ্মজিৎ প্রাণপণে চেষ্টা করে সুরঙ্গমা যেন তার থেকে দূরে থাকে। বহুদিন আগে পড়ানোর ফাঁকে একদিন ব্রহ্মজিৎই তাকে বলেছিল, শোন, আশা ছাড়তে নেই কখনো, মনে রাখবি ফুল ফুটবেই। সেই কথাটাই একটু বেশি মনে ধরেছিল সুরঙ্গমার। ব্রহ্মজিৎ ছাত্রীকে স্নেহ করে, অত্যন্ত কাছের মানুষ বলেও মনে করে, কিন্তু তার বাইরের কোনো আবেগকে সে প্রশ্রয় দিতে রাজি নয়। কারণ তার লক্ষ্য এখন গ্যালাহা নামক এই সন্ত্রাস বন্ধ করা। সেটা করতে গিয়ে সে বাঁচবে কিনা জানে না, বেকার একটা বন্ধনে জড়িয়ে লাভ কি। ব্রহ্মজিৎ জানতই এবার অচিরেই গোটা দল জেনে গেল যে সুরঙ্গমা অত্যন্ত সাহসী সদস্য। সতীশকে সে নেহাত বলার জন্য বলেনি। বোমা বাঁধার মশলা, কড়া পুলিশি পাহারার মধ্যেও মাছ বিক্রেতার ভেক ধরে সে মাছের হাঁড়ির নিচে সমস্ত জিনিস নিয়ে আসে কদিন আগেই। মাঝে পুলিশের লোক তাকে রাস্তায় ধরে জিজ্ঞেস করে, এই যে কোন দিকে যাওয়া হচ্ছে শুনি? অন্যরা যেখানে মিথ্যে বলার আগে দুবার ভাবে, সেখানে একবার চোখের পলক না ফেলে কথায় একটু টান এনে সে বলে, ওগো, আমার সোনামণির বাক্যি শোনো। তা বাবু সাহেব, তোমার মতো তো সাদা চামড়াকে দেখতে পেলেই হামাগুড়ি দিই না গো। মাছ বেচে পেট চালাই, আর এর মধ্যে দেখকে নাও। আজ স্ফুলিঙ্গের একটা অত্যন্ত গোপন মিটিং বসেছে। গোপন আস্তানায় গোপন মিটিং, গ্যালাহারের ওপর আক্রমণ হানার মিটিং। সতীশ বলল, সব ঠিকঠাক চললে এই গ্যালাঘর নামক পশুটি বেশি দিন এই রাজ্যে আর থাকবে না। কফিনে চড়ে যেখান থেকে এসেছে সেইখানে ফিরে যাবে। সতীশদা, আমাদের অস্ত্র লাগবে, কারণ গ্যালাঘর আর ওর সঙ্গীরা প্রত্যেকেই সশস্ত্র। আমাদের দলে রিভলভার আছে ঠিকই, কিন্তু সেটা দু একটা। সে ব্যবস্থা হয়েছে। বন্দরে একটা জাহাজ ভিড়েছে। দুজন জাহাজি ভিনসেন্ট আর নিকোলো শহরের হোটেল পাড়ায় ভিক্টর বোর্ডিং হাউসে মদ মাংস খেয়ে ফুর্তি করছে। তাদের কাছে দুটো মজার পিস্তল রয়েছে। লোক দুটো আসলে অস্ত্রের চোরা কারবারি। আমি লোক লাগিয়ে জানতে পেরেছি মোটা টাকা দিলে ওরা সেটা আমাদের বিক্রি করবে।
ব্রহ্ম, তুই কাল কুমুদকে নিয়ে হোটেল পাড়ায় গিয়ে লোক দুটোর কাছে গিয়ে দেখ ওরা কত টাকায় বেচতে রাজি। আর বোমা আমাদের তৈরি, আমরা গ্যালাঘারকে মারার জন্য পিস্তল আর বোমা ব্যবহার করব। ব্রহ্ম আর কুমুদ তোদেরই এই দায়িত্ব, তাই তোরাই অস্ত্রের জোগাড় করবি। কাল হোটেল পাড়ায় গিয়ে কথা বল। ঠিক আছে, কিন্তু সাবধানে যেতে হবে। গ্যালাঘার আসার পর পুলিশ খুব সক্রিয়, তবে ভিনসেন্ট আর নিকোলো এরা শুধু টাকা নিয়েই ভাবে। ওদের আদর্শগত কোনো জায়গা নেই, যে বেশি দর হাঁকবে তাকেই বেচবে। সতীশদা, গ্যালাঘার কখন কোথায় যায়, কিভাবে যায়, এগুলো জানতে হবে, না হলে কিচ্ছু করতে পারবো না। সে নিয়ে চিন্তা করিস না তোরা, আমার চোখ সব জায়গায়। ওই যে আমার চোখ এসে পড়েছে। ঘরে সবাই ঘাড় ঘুরিয়ে দেখল দরজা ঠেলে ঢুকছে সুরঙ্গমা। কি ব্যাপার জিজ্ঞেস করার আগেই সুরঙ্গমা বলল, সতীশদা, তোমার কাজ হয়েছে, সব খোঁজ নিয়ে এসেছি। কেউ কিছুই বুঝতে পারছে না দেখে সতীশ হেসে বলল, সুরঙ্গমাকে কাজ দিয়েছিলাম, ওকে বলেছিলাম পুলিশের দপ্তরের কাছে খোঁজ রাখতে। তা কি জানলি সবাইকে জানা? ওই দপ্তরের উল্টো দিকেই একটা বাস স্ট্যান্ড রয়েছে। আমি সকাল থেকেই বাক্স প্যাটরা নিয়ে বসে পড়লাম। দেখি গর্ডন গ্যালাঘার ঠিক সকাল 9টার সময় রক্ষী নিয়ে ঢোকে। গাড়িটা হুড খোলা, সামনে একজন সাহেব ড্রাইভার আর সাহেব রক্ষী থাকে। পিছনের গাড়িতে আরো 3 জন। সাদা চামড়া বলে ওর গাড়ির কাছে এদেশীয় কাউকে থাকতে দেয় না। ওকে সরানোর জন্য 4 জন লোক লাগবে। 2 জন পিছনের গাড়িটাকে আক্রমণ করবে, কিন্তু তাদের মারা চলবে না। তবে সামনের গাড়িটাকে বোমা ছুঁড়ে অকেজো করে দেবে একজন, আর তারপর গুলি চালানোর দায়িত্ব আরেকজনের। সতীশদা, আমি, ব্রহ্মদাদা, কুমুদ আর তার সঙ্গে একজনকে পেলেই কাজ হয়ে যাবে। এবার সতীশ মুখ খুলল, গলার সুরটা একটু চড়া। সুরঙ্গমা, তুই নকশা করেছিস কোথায় কোন রাস্তা দিয়ে লোকটা আসে? হ্যাঁ হ্যাঁ, এই যে সব এঁকে নিয়েছি সতীশদা। মোট 4 জন থাকবে। এই যে দেখো, এখান দিয়ে গিয়ে যদি ব্যাস হতেই হবে, তোর কাজ এখানেই শেষ। এরপর কি করতে হবে আমি বুঝবো। ব্রহ্ম, কুমুদ, তোরা কাল ভিক্টর বোর্ডিং হাউসে গিয়ে ওই জাহাজি দুটোর সাথে কথা বলিস। এই সপ্তাহের মধ্যে বন্দুকগুলো আনতে হবে। আমি দেখছি বোমা কতগুলো আছে আমাদের কাছে, গোটা আষ্টেক হলে হয়ে যাবে। তোরা এবার আয়। বাড়ি ফেরার পথে দুজনেই চুপচাপ হাঁটছিল। সতীশ মাঝে মাঝে এমন ব্যবহার করে যে মনটা ভারী হয়ে যায়। সুরঙ্গমার উৎসাহ কমে গিয়েছে অনেকটাই ওই কথা শোনার পর। রাস্তার একটা আধলায় অধৈর্যভাবে লাথি মেরে সুরঙ্গমা বলল, সতীশদা এমন ভাবে কথা বলে না যেন এই দলটা ওর পৈতৃক সম্পত্তি। তুমি তখন কিছু বললে না কেন ব্রহ্মদাদা? আরে আমি কি বলবো, ও তো দলের নেতা। এইরকম হুকুমবাজি করে নেতা হওয়া যায় না। গ্যালাঘারকে যদি সরাতে পারি তাহলে সেটা আমাদের কৃতিত্ব, তোমার, আমার, কুমুদ, সবার। সতীশ কি করেছে? পিস্তলটাও নিজে আনেনি। গ্যালাঘারকে সরাতেই হবে। যে এদেশের মানুষকে বিবস্ত্র করিয়ে অপমান করে স্বাস্থ্য পরীক্ষার নামে, যে অত্যাচার করে, তাকে মারতেই হবে। ওই যে বলেছিলাম, ফুল ফুটবে, একে মেরেই ফুল ফোটাতে হবে। সুরো, আচ্ছা, এত জায়গায় ফুল ফোটাও, একটা মালা গেঁথে আমার গলায়। সুরো, সামনে একটা বড় কাজ আছে, এই সবের জন্য আমার সময় নেই। আচ্ছা ব্রহ্মদাদা, তুমি কি আমি উপন্যাসের নায়িকা ভাবছো, যে নায়কের জন্য হাপিত্তেশ করে বসে থাকবে? এইসবের জন্য সময় নেই? নেই তো নেই, আমি চাইও নি। তোমাদের কেউ মনের কথা বললে নিজেদের বাংলার নবাব বলে ভেবে নাও কেন বলো তো? তোমার মনের ভাব অন্য, মেনে নিচ্ছি, কিন্তু সময় নেই বলো না, গায়ে লাগে। যাকে, কাল তোমাদের যাওয়া, সাবধানে যেও। আর একটা কথা মনে রেখো, আমার চোখ কিন্তু সব সময় তোমার উপর। ওই সতীশের হাম বড় ভাবেও সেটা কিন্তু পাল্টাবে না। দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে যায় সুরঙ্গমা। ব্রহ্মজিতের ভারী রাগ হলো। মেয়েটা কি বোঝে না দাঁড়ি পাল্লায় বিচার করলে কোনটার ওজন বেশি হবে? এই শহরকে একজন স্বৈরাচারীর হাত থেকে মুক্তি দেওয়া নাকি জীবন গোছানো? কতবার কতদিন বলেছে ওকে, সুরো এখন সময় নয় এসবের। কিন্তু মেয়েটা বুঝলো অন্য কথা। হোটেল পাড়ায় পা দিয়েই ব্রহ্মজিতের একটু অস্বস্তি হলো। পারতপক্ষে এই জায়গাটা এড়িয়ে চলেও। চারপাশে পানীয়ের ঠেক, অল্প দামের সরাইখানায়
নানা রকমের লোকের আড্ডা, তাদের অনেকেই সুবিধের নয়। সতীশ বলে দিয়েছিল ভিক্টর বোর্ডিং হাউসে খোঁজ নিতে। আজ সঙ্গে কুমুদও রয়েছে। অস্ত্র নেই, রাস্তায় পুলিশ তল্লাশি চালাচ্ছে, ধরা পড়লেই গোটা পরিকল্পনা মাটি হবে। ভিক্টর বোর্ডিং হাউস খুঁজতে একটু সময় লাগলো। হোটেল পাড়ার ভেতরে একটা টেঁড়া বাঁকা বাড়ি। দুজনে জরিপ করে নিল চারপাশটা। সামনে লম্বা টানা বারান্দা, আর তার সামনে সারি সারি ঘর। গলির মুখে এক মাথা ঘোমটা টেনে একজন দাঁড়িয়েছিলেন। কুমুদ আর ব্রহ্মজিৎকে দেখে ঘড়ঘড়ে গলায় খিলখিলিয়ে উঠে বললেন, কি গো, হোটেল খুঁজছো? আমার ঘরে আসবে নাকি? হ্যাঁ, করছি ছেলে, এসোই না, খুব আনন্দ দেব, মহা আনন্দ দেব। সেদিকে কর্ণপাত না করে ওরা দুজনেই এগিয়ে গেল। বোর্ডিং এর সামনে একটা ডেস্ক, টাকমাথা লোক বসে। ওদের দুজনের দিকে তাকিয়ে বললেন, কি চাই? ঘর? দুজনের জন্য ঘর, নাকি একটাতেই চলে যাবে দুজনের? ভিনসেন্ট আর নিকোলো দুজনে এখানে উঠেছেন? কি দরকার? আরে সে কথা আপনাকে কেন বলবো? আপনি মশাই শুধু বলুন না ওরা দুজন কোন ঘরে আছে। এবার কুমুদ গলা চড়ালো। উত্তপ্ত কথাবার্তায় আরো 3টে লোক এসে হাজির হলো। ব্রহ্মজিৎ কুমুদের হাতে মৃদু চাপ দিয়ে শান্ত করার চেষ্টা করল। ডেস্কের লোকটা অবশ্য রেগে না গিয়ে মিচকি হেসে বলল, আমায় না বলে উপায় আছে? আমি তো তোমাদের জন্যই বসে রয়েছি। নিকোলো আর ভিনসেন্ট তো ওই নামে কেউ নেই খোকারা। মাউজার আনতে এসেছিলে তো, দেখবে মাউজার কাকে বলে। চোখের পলকে লোকটার হাতে একটা রিভলভার উঠে এসেছে, বাকি 3 জনের হাতে লাঠি। ভিনসেন্ট আর নিকোলার ব্যাপারটা একটা ফাঁদ। দেরি হয়ে গিয়েছে। লোকটা আবার চিবিয়ে চিবিয়ে বলল, গ্যালাগারকে মারার প্ল্যান? হ্যাঁ, হাজতে পুরে লাঠির ডগায় চামড়া ছাড়াতে ছাড়াতে তোদের প্ল্যান শুনবো। চল এগো। ঘরের মধ্যে একটা বাজ পড়ল আচমকা। লোকটা বোধহয় একটু বেশি বকে ফেলেছিল। সেই সুযোগে টেবিলের উপর রাখা পেপার ওয়েট তুলে সজোরে তার মাথায় বসিয়ে দিয়েছে কুমুদ। একটা চাপা শব্দ বলে দিল যে লোকটার খুলি ফাঁক হয়ে গিয়েছে। চাপা আর্তনাদ করে সে মাথা চেপে বসে পড়ল। 3 জন লাঠি উঁচিয়ে তেড়ে আসতেই কুমুদ তাদের উপর উন্মত্তের মতো এগিয়ে গেল, আর তার আগে চিৎকার করে বলল, ব্রহ্মতি পালা, আমি দেখছি এদের। আয় আয় দেখি তোদের। তুই সতীশদাকে গিয়ে বলিস আমি লড়াই করে মরেছি এদের সঙ্গে, আর আর বলিস এই শয়তানগুলো ফাঁদ পেতেছে। শব্দ শুনে বোঝা গেল যে কুমুদের উপর নির্দয়ভাবে পড়ছে লাঠির বাড়ি। একটা শেষ চিৎকার শোনা গেল। ব্রহ্মজিৎ এক ছুটে বেরিয়ে এলো। সতীশকে খবর দিতে হবে। ব্যাপারটা পুলিশ জানে, কিন্তু গলির মুখে এসেই দেখলো সামনে সাক্ষাৎ নিয়তি। জনা 10-12 সেপাই নিয়ে স্বয়ং গর্ডন গ্যালাহার। কুমির আর শেয়ালের মাঝামাঝি একটা হাসি দিয়ে লোকটা বলল, Baron what? Baron Jit? I'm insulted. I thought that dirty dog would assign someone better to finish me. Luake loya asho paradar. সাহেবের হুকুমে 2 গোলাম একজনকে টানতে টানতে নিয়ে এলো। লোকটার পরনের পোশাক ছিন্ন ভিন্ন, মুখ নাক দিয়ে রক্ত পড়ছে। অত্যাচার হয়েছে অনেকক্ষণ ধরেই। সতীশ। ওই নিভু নিভু চোখেও সে কাতর গলায় বলল, আমায় ক্ষমা করে দিস ভাই। আজ সকালে হঠাৎ এরা এসে আমায় টানতে টানতে নিয়ে যায়, বেধড়ক মারে। আমি পারিনি রে ভাই সহ্য করতে, সব বলে ফেলেছি। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। গ্যালাহার ঘুরে তাকিয়ে বলল, Tendered your apologies. Time to breathe your last. Amar কর্তব্য জীবাণু নাশ করা, তাহাই করিতেছি। হোলস্টার থেকে রিভলভার বের করে সতীশের দিকে তাকিয়ে ট্রিগারে চাপ দিল 2 বার। সতীশের যন্ত্রণার অবসান ঘটল। এবার ব্রহ্মজিতের দিকে তাকিয়ে জান্তব হাসি দিয়ে গ্যালাহার বলল, You deserve special arrangements. তোমাকে ভাঙিয়া আমি আনন্দ অনুভব করিব। লোকটা পিস্তল উঁচিয়ে এগিয়ে আসছিল ব্রহ্মজিতের দিকে। লোকটা যখন প্রায় এসে পড়েছে কাছে,
ব্রহ্মজিতের ডান চোখের এক কোণ দেখল কি একটা নড়ছে, আর তারপরেই বিদ্যুতের মতো পাশের থামের আড়াল থেকে একজন বেরিয়ে পুলিশের অত্যাচারী কর্তাকে ঠেলে এক কোণায় নিয়ে গেল। ব্রহ্মজিতের মাথা গুলিয়ে গিয়েছে। এ তো সেই মহিলা যে বোর্ডিং এ ঢোকার আগে বাঁকা ইঙ্গিত করছিল। এখন ঝটাপটিতে মাথার ঘোমটা খুলে গিয়েছে। ব্রহ্মজিৎ বুঝল সেটা ছদ্মবেশ, কারণ মেয়েটা তার অতি পরিচিত, তার ছাত্রী সুরঙ্গমা। ওর মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, সুরো, সুরো তুই? Who's this? Let go of me. গর্ডন গ্যালাহারের হাতে একটা চাপড় মেরে রিভলভার ফেলে দিল সুরঙ্গমা। মেয়েটার গায়ে তখন উন্মত্ত জোর। গ্যালাহার শক্তপোক্ত হলেও ঘাবড়ে গেল প্রথমটায়। সুরঙ্গমা সর্বশক্তি দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করে ব্রহ্মজিতের দিকে তাকিয়ে বলল, প্রভু দাদা, বলেছিলাম না তোমার উপর আমার নজর সব সময় থাকবে। ওই সতীশের কাজ দেখেই মনে হয়েছিল তোমরা ভেসে যেতে পারো। তোমায় বলার চেষ্টা করেছিলাম গতকাল, তুমি শুনলে না। তাই কাল রাতেই লুকিয়ে বোমা সরিয়ে রেখেছিলাম। Who is it? Let go. Let go of me, I say. গ্যালাহার সুরঙ্গমাকে ঠেলে সরিয়ে আবার এগোতে গেল। সে ভাবতেই পারছে না এই শহরে এমন কেউ আছে যে তার গায়ে হাত তুলতে পারে, কিন্তু সুরঙ্গমা ছাড়ার পাত্রই নয়। সে আবার তাকে জাপটে ধরল। বাকি সেপাইগুলো তেড়ে আসতেই সুরঙ্গমা পরনের শালটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আয় আয়, কে মরতে চাস? আয়, মর্দ কা বাচ্চা হলে আয়। ব্রহ্মজিতের মনে হলো সে দাঁড়িয়ে থাকতে পারছে না। সুরঙ্গমার গলায় একটা মালা, লম্বা বোমার মালা। সেটা দেখে গ্যালাহার বলছে, I'll kill you. I'll kill you, you dirty black pest. Shoot her. Shoot her. Tarat Kawi Hake. Leave me. Let me go, you dirty, rotten. দেখি দেখি কার গায়ে কত জোর। আয়, কে আসবি? আয়। সুরঙ্গমা তার মধ্যেও হেসে বলল, শোনো হে, আমায় আটকাতে কেউ আসবে না। এই বোমার যা জোর, একসঙ্গে সব কটা ফাটলে আর কেউ বাঁচবে না। ব্রহ্ম দাদা, তুমি বলেছিলে না ফুল ফুটবে একদিন। ইচ্ছে ছিল সেই ফুলের মালা একদিন গলায় পরবো, কিন্তু মনে হয় না এই যাত্রায় সেটা হবে ব্রহ্ম দাদা। দেখো, মালা আমি পড়েছি। তুমি বলেছিলে না এই শয়তানটা মরার পর ফুল ফুটবে। তুমি না হয় সেই ফুল দিয়ে মালা গেঁথে রেখো, আমি আবার আসবো তোমার কাছে। তোমায় ছেড়ে আমার নজর বেশি দূর যাবে না। পিছিয়ে যাও ব্রহ্ম দাদা, পিছিয়ে যাও। আমি এদেরকে বেশিক্ষণ আটকাতে পারবো না। গ্যালাহার সুরঙ্গমাকে ঠেলে ফেলে দিয়ে এগোতে গেল, কিন্তু আবার এক লাথিতে ধরাশায়ী হলো। মেয়েটা তাকে জাপটে ধরে একবার ব্রহ্মজিতের দিকে তাকিয়ে বলল, ব্রহ্ম দাদা, ফুলটা ফুটলে তুলে রেখো। আমি আসবো ব্রহ্ম দাদা, আমি আবার আসবো, আমি আসবো, আমি আবার আসবো। বন্দে মাতরম, বন্দে মাতরম বলেই বোমার মালা থেকে একটা বের করে সজোরে মাটিতে আছাড় মারল। একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। দু তিনজন সেপাই সাহস করে এগিয়ে আসছিল। বিস্ফোরণের চোটে ছিটকে পড়ল। ব্রহ্মজিতের কানে তখন সব শান্ত। আগুন আর ইস্পাত রঙা ধোঁয়ার মধ্যে সে টলতে টলতে এগিয়ে গেল। অনেকগুলো অধ্যায় শেষ হলো, কিন্তু একটা অধ্যায় কি সে ধরতে পারল না। এটা কি করলি সুরো? এটা কি? বন্দে এরই মধ্যে আর একটা খুঁজতে হবে। ফুলটা যে ফুটেছে
সেটা যে খুঁজতে হবে। সুরো বলেছে সে আসবে। ওর কথার নড়চড় হয় না, ওর নজর সরে না। এসব সত্যি হলে এটাও সত্যি, ফুল ফুটবেই। ব্রহ্মজিৎ টলতে টলতে এগিয়ে গেল, নিজেও জানে না কোথায়। শুনলেন অরিজিনাল রোমান্টিক অডিওবুক সিরিজ প্রেম.com অন মির্চি বাংলা। স্বাধীনতা দিবস উপলক্ষে লেখা আজকের গল্পটির নাম ফুল ফুটবে। রচনা পুষ্পল গাঙ্গুলি। কথক বা নারেটর মীর, ব্রহ্মজিৎ, মির্চি অগ্নি, সতীশ, মির্চি সোমক, গর্ডন গ্যালাহার, দীপ, কুমুদ, পুষ্পল গাঙ্গুলি। ভিক্টর বোর্ডিং হাউসের রিসেপশনিস্ট এবং কনস্টেবলের চরিত্রে ডিজে রিচার্ড। গার্ডস শায়ক এবং অগ্নি। সাউন্ড ডিজাইন রিভু। ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি অল্টো। আইডিয়েশন, রেকর্ডিং, ডিরেকশন, সাথে মাছ বিক্রেতা, হোটেল পাড়ার মেয়ে আর সুরঙ্গমার ভূমিকায় আমি মির্চি অয়ন্তিকা। পরের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় প্রেম.com-এ আরও একটা অরিজিনাল প্রেমের গল্প শুনতে ভুলবেন না কিন্তু। only on youtube.com/mirchi bangla। আপনাদের জন্য সুখবর, প্রেম.com-এ আপনি যদি আপনার লেখা প্রেমের গল্প পাঠাতে চান তাহলে 14 পাতার মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে মেল করুন prem.com@gmail.com-এ। premdotkom@gmail.com-এ। সাথে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এই গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন প্লিজ। Mirchi Bangla presents Prem.com